যারা কখনো কোনো সময় সরকারিভাবে কোনো বিশেষ কিছু সাহায্য পেতেন না, এবারকার আমাদের এই সরকার পান চাষীদের জন্য একটা বরাদ্দ রেখেছেন। ফলে শিক্ষা খাতে দেওয়া হয়েছে সেখানে 12 কোটি টাকা। আমাদের অনেক জায়গায় অনেক স্কুল বিল্ডিং নষ্ট হয়েছে, ছেলে মেয়েদের বইপত্র খাতা পিতা এগুলো বোর্ড এগুলো অনেক ক্ষতি হয়েছে। আপাতকালীন হিসাবে ছেলে মেয়েদের বই কলম এবং আরো আনুষঙ্গিক সাহায্য করার জন্য শিক্ষা দপ্তরের এই 12 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। DWS যেটা পানীয় জলের জন্য আমরা করি বিস্তীর্ণ এলাকায় সেগুলো অনেক নষ্ট হয়েছে, তার জন্য আপাতকালীন হিসাবে 50 কোটি টাকা নগর উন্নয়ন দপ্তরকে দেওয়া হয়েছে, 12 কোটি টাকা গ্রাম উন্নয়ন দপ্তরকে 40 কোটি টাকা এবং স্বাস্থ্য দপ্তরকে 10 কোটি টাকা, এরপর PWD ওয়াটার রিসোর্স তার জন্য 35 কোটি টাকা, বিদ্যুৎ দপ্তরকে 100 কোটি টাকা, আর PWD রাস্তা এবং বিল্ডিং এর জন্য 200 কোটি টাকা, মোট 564 কোটি টাকা আপাতকালীন হিসাবে বরাদ্দ হয়েছে। এখন প্রশ্নটা যিনি বা যারা করেছেন যে টাকাটা কিভাবে দিলেন, টাকাটা কিভাবে দিলেন, টাকাটা তো বিধানসভায় ঘোষণা হয়েছে। মুখ্যমন্ত্রী কাউকে আড়াল করার জন্য নয় কিংবা কারো অবসরে নেওয়ার জন্য নয়, অর্থাৎ এগুলো করে মানুষকে বিভ্রান্ত করে অপপ্রচার করে। আরো সবথেকে আমরা দেখছি যে কিছুদিনের মধ্যে মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা তাদের যেমন চিরাচরিত যে কুৎসা প্রচার করা, কিন্তু আপনারাও সবাই জানেন এই রাজ্যে নয় শুধু আমাদের ভারতবর্ষের সর্বত্র জানেন যে ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উনি অত্যন্ত সজ্জন এবং উনি নিষ্কলঙ্ক এবং ওনার বিরুদ্ধে কেউ আঙুল তুলে কোনো দুর্নীতির কথা কেউ বলতে পারবে না। এটা আমাদের গর্ব। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমরা দেখি যে কর্ণাটকে কংগ্রেসের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে তার দলের মন্ত্রী ওরা বলছে যে মুখ্যমন্ত্রী কলঙ্কিত, উনি বিভিন্ন ভাবে অসৎ উপায় অবলম্বন করেছেন, মুখ্যমন্ত্রী স্বীকার করে সেখানে তার পদত্যাগও দিচ্ছেন। এইভাবে কংগ্রেস শাসিত রাজ্যগুলোর অবস্থা ভয়াবহ। সেখানে প্রতিনিয়ত আমরা এর আগে দেখেছি ভারতবর্ষের কেন্দ্রীয় যখন সরকার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন আমাদের মনমোহন সিং, উনি সজ্জন ব্যক্তি হলেও দেখা যায় প্রতিনিয়ত সমস্ত পত্রিকা এবং মিডিয়াগুলোতে একটা করে কেলেঙ্কারি আসতো যে অত কোটি টাকা অত হাজার কোটি টাকার কেলেঙ্কারি। কিন্তু আজকে আমরা বলতে পারি স্বচ্ছতা এটা আমাদের ভারতীয় জনতা পার্টির একটা মূলধন। আমরা আমাদের কি রাজ্যে বলুন কি কেন্দ্রে বলুন আমরা স্বচ্ছতা নিয়ে কাজ করছি এবং স্বচ্ছতা নিয়ে আমাদের এই সরকার কাজ করবে। আমি দেখলাম যে শান্তি চুক্তি হয়েছে, আত্মসমর্পণকারী বৈরীদের সাথে শান্তি চুক্তি হয়েছে। আমরা তো দেখুন আমাদের এই রাজ্যে বিশেষ করে 1978 ইংরেজিতে প্রথম যখন এই রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতা আসে, উগ্রপন্থী কোন জিনিস আমরা কেউ জানতাম না। এই দেশের মানুষ, এই রাজ্যের মানুষ কোনদিন উগ্রপন্থী কি কোনদিন কেউ শুনেনি। কিন্তু 1978 বামফ্রন্ট সরকার আসার পর প্রথম আমরা জানতে পারি উগ্রপন্থী। আমরা শুনেছি প্রথম সেন্ট্রাক, আমরা শুনেছি প্রথম লামা কোতাল, আমরা শুনেছি টিএনভি, আমরা শুনেছি এনএলএফটি, আমরা শুনেছি এনএলএফটি নয়নবাসী, আমরা শুনেছি এটিডিআর, আমরা শুনেছি টাইগার। এইভাবে বিভিন্ন উগ্রপন্থী সংস্থার জন্ম দিয়েছিল তৎকালীন বামফ্রন্ট। সেদিন কিন্তু আজকে যারা বলছেন আইন শৃঙ্খলার কথা, শান্তি চুক্তির যারা বিরোধিতা করছেন, সেদিন ওরা কোথায় ছিলেন? আজকে তারা যারা আজকে সিপিএম এর সাথে মিতালি করছেন তাদের হয়ে সাফাই গাইছেন, যে সাফাই গাইছেন তারা যে রাজ্যে উগ্রপন্থীদের সাথে চুক্তি করেছে। কিন্তু এই সিপিএম এর আমলে বিধায়ক পরিমল সাহা কংগ্রেসের নেতা ছিলেন, প্রকাশ্য দিনের বেলা উনি খুন হয়েছেন। মন্টু দাস যুব কংগ্রেসের উনি প্রদেশের সাধারণ সম্পাদক ছিলেন, নৃশংসভাবে খুন হলেন। দেবল দেব তৎকালীন যুব কংগ্রেসের উনি প্রদেশের সাধারণ সম্পাদক ছিলেন। এমনি করে অনেক বিধায়ক এমনকি মন্ত্রী যারা বিগত দিনে খুন হয়েছিলেন, তখন ওদের কণ্ঠ কোথায় ছিল? প্রতিবাদের ভাষা কোথায় ছিল? আজকে যখন আমরা
আমাদের এই সরকার মানুষের জীবন এবং নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য আর যাতে কোথাও আমাদের এই রাজ্যে সন্ত্রাসবাদ মাথাচাড়া না দিয়ে উঠতে পারে, তার জন্য সরকার আত্মসমর্পণকারী বলুন কিংবা যারা তার সাথে জড়িত আছে কিংবা ছিল, তাদেরকে স্বাভাবিক জীবনে আমাদের মূল জাতীয় স্রোতে তাদেরকে নিয়ে আসার জন্য শান্তি চুক্তি। তাহলে এটার বিরোধিতা করার কারণটা কি? যে আমরা এই রাজ্যে কি শান্তি চাই না? এই রাজ্যের মানুষ শান্তিতে থাকুক, এটা কি তারা চায় না? অনেক রক্ত তো ঝরেছে, অনেক জাতি জনজাতির মা বোন নেতা নেত্রী খুন হয়েছে। আমরা তো রাস্তা দাঁড়িয়ে বিরোধী ভূমিকা থেকে সেদিন প্রতিবাদ করেছিলাম, বিচার তো আমরা পাইনি। কোন খুনের তো সেখানে তার সাজা হয়নি, ব্যতিক্রমী হয়েছে। দীপক গুপ্তাজি যখন আমাদের এখানকার রাজ্যে উনি হাইকোর্টের যখন উনি চিফ জাস্টিস ছিলেন, উনার আমলে একটা মাত্র খুনের বিচার আমরা পেয়েছি, সেটা হলো পরিমর্শার হত্যা। এর আগে এবং পরে আরো যারা রাজনৈতিক ব্যক্তিত্ব খুন হয়েছেন, জনপ্রতিনিধি খুন হয়েছেন, আমরা কিন্তু আজও সেটার খুনের বিচার পাইনি। তো ফলে আমাদের এই সরকার চাইছে এই রাজ্যের শান্তি এবং এই রাজ্যের জাতি জনজাতি সম্প্রীতি আরো দীর্ঘস্থায়ী করার জন্য আমাদের এই শান্তি চুক্তি সংগঠিত করা হয়েছে। এর বিরোধিতা করার অর্থ হলো এরা এই রাজ্যের মানুষের শান্তিকে বিরোধিতা করা। অর্থাৎ মানুষ সব সময় যদি আতঙ্কে থাকে, মানুষ যদি সবসময় নিরাপত্তাহীনতা থাকে, তাহলে তারা খুশি থাকবে হয়তো। কারণ তারা তো যারা এই অভিযোগগুলো করছে, তারা কিন্তু নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে আছে, তাদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নাই, তারা শঙ্কিত নয়। কিন্তু মানুষ যখন নিরাপত্তা পায়, মানুষকে যখন সরকার নিরাপত্তা ব্যবস্থা করে, তারা তখন শঙ্কিত হয়। তার কারণটা কি? আমরা আজকে এটুকু বলতে পারি যে আমাদের এই সরকার প্রত্যেকটা মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। এই দেখুন, এই সম্প্রতি গত 8 তারিখে আমাদের 4 জন সাংবাদিক বন্ধুর উপর আক্রমণ হয়েছে। 4 জন সাংবাদিক বন্ধুর উপর আক্রমণ হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে 3 জনকে ধরা হয়েছে, সৌরভ ভট্টাচার্য, সুকান্ত দেবনাথ এবং আকাশ বর্মন বলে আকাশ বণিক। তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগ মূলে। এবং সেখানকার মুখ্যমন্ত্রী ঘটনা জানার সাথে সাথে, ওনার গোচরে আসার সাথে সাথে উনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে আসামিকে ধরতে হবে এবং তার শাস্তির ব্যবস্থা করতে হবে, কোন আসামি যাতে পার না পায়। কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলেন সাংবাদিক বন্ধুরা, যারা আপনারা সাংবাদিকতার সাথে যারা জড়িত। ফলে আমাদের এই সরকার আমরা বদ্ধপরিকর যে প্রতিটি মানুষ এবং আপনাদেরও জীবনের সুনিশ্চিত করা, নিরাপত্তা বিধান করা। এই রাজ্যের বর্তমান যে অবস্থাটা আমি একটু বলবো যে দেখুন, 1983 ইংরাজি এই রাজ্যে ভয়াবহ বন্যা হয়েছিল। তারপর 10 বছর পর 1993 আবার একটা বন্যা হয়, সেটাও কিন্তু একটা ভয়াবহতা ছিল। কিন্তু এবারে যেটা হলো 2024, এটা সমস্ত অতীতের রেকর্ডকে ছাড়িয়ে গেছে, অতীতের রেকর্ডকে ছাড়িয়ে দিয়ে গিয়েছে। আমরা এর জন্য প্রস্তুতি ছিলাম না, কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার দিল্লি থেকে এই দুর্গতদের রক্ষা করার জন্য হেলিকপ্টার, প্লেন যোগে তারা সেখানে আমাদের দুর্যোগ বাহিনীকে পাঠালেন এবং বিভিন্ন জায়গায় হেলিকপ্টার যোগে মানুষকে খাদ্য সরবরাহ করলেন এবং মানুষকে উদ্ধার করলেন। এটা নজিরবিহীন ঘটনা আমাদের ত্রিপুরায়। ডাবল ইঞ্জিনের সরকার ছিল বলে আমরা আমাদের 12 ঘন্টার মধ্যে আমরা মানুষকে নতুন আরো ব্যাপকভাবে আমাদের মানুষের ক্ষতি হতো। আজকে এটাকে ধন্যবাদ না জানিয়ে এই পরিস্থিতিকে বাস্তবতা উপলব্ধি যারা করছেন না কিংবা করার চেষ্টা করছেন না, শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যারা এই ধরনের অপপ্রচার এবং অপচেষ্টা করছেন, আমি তাদেরকে ধিক্কার জানাই। আমাদের রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য যে উনি সংগঠনকে নির্দেশ দিয়েছেন
সংগঠনের প্রতিটি কর্মীকে এবং আমাদের প্রতিটি মন্ডল ব্লক স্তরে তাদেরকে নির্দেশ দিয়েছেন বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আক্রান্ত হয়েছে, যারা দুর্ঘটনায় পড়েছে তাদেরকে রক্ষা করা, উদ্ধার করা, তাদের প্রয়োজনীয় সাহায্য করা। ফলে এই যে মহতী উদ্যোগ, এই মহতী উদ্যোগকে যারা বিরোধিতা করছে, শুধু প্রতিনিয়ত বিভিন্ন কায়দা কানুন করে এই সরকারকে, এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বলুন কিংবা মন্ত্রী পরিষদের সদস্য বলুন কিংবা দলের বিভিন্ন পদাধিকারী বলুন, তাদেরকে কলঙ্কলিপ্ত করার জন্য বিভিন্ন কায়দা কানুন করে ষড়যন্ত্র করছেন। এর থেকে বিরত থাকুন, বরং বিপর্যস্ত মানুষ এই রাজ্যে যারা আছেন তাদের পাশে দাঁড়ান। আমাদের ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যের প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষকে আবার নতুন জীবনে আবার প্রতিষ্ঠিত হওয়ার জন্য সর্বাত্মকভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে এবং যাবে, এবং এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠতে পারবো আশা করি। এবং এর জন্য কেন্দ্রীয় সরকারকে আমার আবারও ধন্যবাদ জানাতে হয় যে আমাদের এই বিপদের পাশে থাকার জন্য। পাশাপাশি আমরা লক্ষ্য করছি, যেটা অতীত কোনোদিন হয়নি, আমাদের ত্রিপুরার বর্তমান এই দুর্যোগের মধ্যে দিয়ে আমাদের এই রাজ্যের মানুষ যাতে উত্তরণ করতে পারে, আমাদের বেশ কয়েকটা রাজ্য, বিজেপি শাসিত রাজ্য, উত্তরপ্রদেশ, আমাদের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, আসাম, এরকম বেশ কিছু রাজ্য যারা এগিয়ে এসেছেন আমাদের রাজ্যের দুর্গতদের পাশে থেকে আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছেন। বেশ কিছু রাজ্য, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলো, আমি তাদের কাছেও আমাদের এই প্রদেশ বিজেপির তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদের মাধ্যমে আবারও আমি অনুরোধ করব, যারা এই কুচ্ছা প্রচারে লিপ্ত আছে, বরং এটা না করে যারা দুর্গতগ্রস্ত, এই বিপদগ্রস্ত মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে